নমস্কার, আপনারা দেখছেন কে টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতি বলতে বাধ্য হলাম, কারণ দুর্গাপুরে যে জঘন্যতম ঘটনা ঘটেছে আপনারা জানেন। ডাক্তারি পড়ুয়া ছাত্রী, এমবিবিএসের সেকেন্ড ইয়ারের ছাত্রী, উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা, তাকে গণধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, গতকালকেই ওয়াসিফ আলী তার সহপাঠী, যার সঙ্গে সে রাস্তায় বেরিয়েছিল, তাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। আজ কোর্টে তুলেছে, পুলিশ রিমান্ড চাইছে। তো খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। তার থেকে বড় কথা কি বলুন তো, এই নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, শাসক বিরোধী প্রত্যেকে কিন্তু সেখানে গেছে, এমনকি ডক্টরস ফ্রন্ট পর্যন্ত সেখানে গেছে। জঘন্যতম ঘটনা, কিন্তু এই নিয়ে রাজনীতি। আমরা প্রথম পার্ট এটা রাখবো, এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিন্তু পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে পরিস্থিতি এই মুহূর্তে, ভারতের কী রোল থাকবে, বাংলাদেশের কী রোল থাকবে, এবং মোদির মাস্টার স্ট্রোক কোথায়, আমরা সব নিয়ে কিন্তু আজকের পর্ব রাখছি। এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতি শাসনের কি কোনো রকম আভাস দিচ্ছেন? কেন বললাম এই কথা, আপনারা পর্ব দেখলে বুঝতে পারবেন। অর্কপ্রভ সরকার হট সিটে হট টকে, যাকে আপনারা প্রতিটা পর্বে দেখেন, আমার পাশে বসে আছেন এবং এই নিয়েই প্রতিটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত বিশ্লেষণ করবেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, একটি প্রাইভেট মেডিকেল কলেজে, সেখানে একটি ছাত্রী, আমাদের পড়শি রাজ্য উড়িষ্যার, গণধর্ষণ। তারপর রাজনৈতিক পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে গেছে, সেখানে সবাই চলে গেছে। তাকে মেন্টাল ট্রমা থেকে বার করার পরিবর্তে তার বাবাকে নিয়ে সব দল রাজনীতি করছে। আপনার বিশ্লেষণের কথা। প্রথম কথা, ওখানে গণধর্ষণ হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। ধর্ষণের একটি ঘটনা ঘটেছে। গণধর্ষণ হয়নি? আচ্ছা আচ্ছা, বিষয়টা একটু জটিল। প্রকৃত ঘটনাটা কি সেটা পরে জানা যাবে। আচ্ছা, ওর সহপাঠীকে পুলিশ রিমান্ডে নিয়েছে। তো গণধর্ষণ যদি না হয়ে থাকে, তাহলে বিষয়টা ঠিক কি? তারা যারা অ্যারেস্টেড হলো, পুরো বিষয়ের মধ্যে অনেক কিছু ধোঁয়াশা আছে। সেটাকে পুলিশকে বার করতে হবে, এবং ওর সহপাঠীর পুলিশ রিমান্ডে থাকলে নিশ্চয়ই স্বীকারোক্তি করবে। তাহলে পুরো ঘটনাটার বিষয়ে জানা যাবে। প্রথম কথা, আরজি করে যখন ওই রকম একটা নারকীয় ঘটনা ঘটেছিল, আরজি করে কলেজের মধ্যে থেকেই প্রতিবাদ হয়। কিন্তু দুর্গাপুরের এই বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা বা শিক্ষক, তারা কেউ কিন্তু প্রতিবাদ করেননি, যেভাবে আরজি করের ঘটনার পরে প্রতিবাদ হয়েছে। এখানেই বিষয়টা অন্য ঘটনার থেকে আলাদা। পুলিশ বলতে পারবে এক্স্যাক্টলি কি হয়েছে। তবে যতদূর শোনা যাচ্ছে, গণধর্ষণ নয়, অনেক রহস্য আছে। আস্তে আস্তে সেই রহস্যের জট উন্মোচিত হবে বলে আমার মনে হয়। বেশ। অর্থাৎ এখানে আগের পর্বেই কিন্তু আপনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছিলেন, সেখানে তার এক্স্যাক্ট তার স্টেটমেন্টকে কিন্তু ভুলভাবে পোট্রে করা হচ্ছে সামনে। শৃঙ্খলা সবার আগে, সেটাই তিনি মিন করেছিলেন। যদি গণধর্ষণ না হয়ে থাকে, অবশ্যই তদন্ত সাপেক্ষ। সেক্ষেত্রে কিন্তু আপনার যা স্ট্যান্ড কিংবা আপনার যা এক্সপ্লেনেশন ছিল, সেটাই কিন্তু স্ট্যান্ড থাকছে। সে যাই হোক, শৃঙ্খলা সর্বক্ষেত্রে প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 12টার পরে কেন বেরোবে, ঘটনাটা 12টায় হয়নি, 9টায় হয়েছে। 58 খুব সম্ভব। কিন্তু উনি 12টার কথা বলেছেন। অবশ্যই কেন বেরোবে একটা ছেলে বা মেয়ে, হঠাৎ করে হোস্টেল ছেড়ে 12টার সময় বেরোবে কেন? হোস্টেলের একটা নিয়মকানুন আছে, সেটাকে সবাইকে মানতে হয়। শৃঙ্খলা না থাকলে কোনো কিছুই তো করা যায় না। যারা বলছেন যে কেন মুখ্যমন্ত্রী বললেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও মেয়েদের স্বাধীনতার পক্ষে কথা বলছেন না, এইসব যারা বলছে ফালতু কথা বলছে, প্রচার চাইছে, ওরকম কিছুই বিষয় নয়। বিষয়টা হচ্ছে সবাইকে একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। যারা ওয়ার্কিং উইমেন হোস্টেল আছে, সেখানেও গেট বন্ধ হয়ে যায় রাত 10টায়। ইচ্ছা করলেই তারা 10টার পরে বেরোতে পারে না, তারা তো স্বাবলম্বী। আর ছাত্রীদের ক্ষেত্রেও একটা শৃঙ্খলা, নীতি, সব কিছু থাকা দরকার, সবার ক্ষেত্রে থাকা দরকার। এবং পরিবারের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের মধ্যবোধ তৈরি করা। এবং যাদের পুত্র সন্তান আছে, অভিভাবকদের উচিত পুত্র সন্তানদের কাছে সব কিছু খোলাখুলিভাবে আলোচনা করা। মহিলাদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি যাতে সঠিকভাবে গড়ে ওঠে, তারা যে অর্ধেক আকাশ, সেই বিষয়টা প্রথম থেকে পুরুষ সন্তানদের মনে প্রবেশ করানোর দায়িত্ব অভিভাবকদের। পুলিশ প্রশাসন সবকিছু করতে পারে না।
ঘর থেকে যদি শিক্ষা হয় যে মহিলাদের সম্মান করতে হবে, এই পৃথিবীতে আমার যে অধিকার একটি মেয়েরও তাই অধিকার, এই বোধটা পারিবারিক প্রাঙ্গণ থেকেই হয়। সেটা পরিবারের লোকজনদের সব থেকে বেশি দায়িত্ব তাদের সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা, এবং সেটা দেখেই সেই আদর্শ নিয়ে কিন্তু সে বড় হয়। অবশ্যই। ওকে, ওর কথা এবার রাজ্যপালের রোলটা নিয়ে কিন্তু আপনি আগেও বলেছিলেন রাজ্যপাল না, আমি প্রশ্নটা করে নিই। রাজ্যপাল বলছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যেটা করা তিনি করবেন। কোনোটা জায়গায় কি 356 কথা বলে না, রাজ্যপালের কথা কোনো গুরুত্বই নেই, বক বক করেন শুধু, ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, ও যা বলে তা করেন না, উনি যা করেন তা বলেন না। আচ্ছা, হ্যাঁ, ওনাকে বিশ্বাস বিজেপির লোকেরাও করে না, পশ্চিমবঙ্গের মানুষও করেন না। আছেন কতদিন এই টার্মটা উনি থাকবেন, মাঝে ওনাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, কোনোভাবে আবার লবি টবি করে টিকে আছেন। ওনার কথায় এবং কাজে কোনো মিল নেই এবং ওনার বক্তব্যের কোনো গুরুত্বও নেই। মানে উনি যে বলেছেন যে আমি যথার্থ জায়গায় যথাসময়ে অ্যাকশন নেব, ওই তো বললাম, ওনার কথা এবং কাজের কোনো মিল নেই। উনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। বেশ বেশ, তাই ওনাকে নিয়ে কথা বলার অর্থ হচ্ছে মূল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। বেশ, ওর কথায় আমরা এসআইআরে আসবো। এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক বিরোধী জোট তরজা এবং এসআইআর এর প্রস্তুতিও কিন্তু শেষ পর্যায়ে। শাসকের এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় ওর কথা, এবং বিরোধীরা এতটা কনফিডেন্ট কেন এসআইআর নিয়ে? এসআইআর এর কোনো সমস্যা নয়, এসআইআর একটা রুটিন প্রক্রিয়া, অতীতেও অনেকবার হয়েছে, আবার হবে। কারোর যদি সমস্যা মনে হয় সে তাদের সমস্যা, তারাই তার ব্যাখ্যা দিতে পারবে। আমরা তো চাই যে নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে একটা নির্বাচন হোক, সেই ভোটার তালিকায় কোনো মৃত ব্যক্তির নাম থাকবে না, একাধিক জায়গায় নাম আছে এমন লোক থাকবে না, বিদেশি নাগরিকরা আমাদের ভোটার তালিকায় থাকবে না। তো এটা করতে গেলে তো এই ভোটার তালিকার নিবিড় সংশোধন জরুরি। এতে তো কারোর আপত্তি থাকার কথা না, আপত্তিটার কারণ কি সেটাই তো বোধগম্য নয়। এত বড় প্রক্রিয়ায় কিছু প্রসিডিউরাল এরর হতে পারে, সেগুলোকে শোধরানোর জন্য কমিশনকে বলতে পারে, কিন্তু এসআইআর মানছি না, মানবো না, এগুলো শাসক দল তো মিছিল করবে এসআইআর এর বিরুদ্ধে, ছাড়ার কিছু না। এসআইআর যাতে না, ওরাই জানে কেন ওরা এসআইআর এর বিরোধিতা করছে। যে কোনো সুনাগরিক চাইবেন তো ভারতের ভোটার তালিকায় ভারতীয়দের নামই থাকুক, একদমই, অনুপ্রবেশকারীদের নাম না থাকুক, এবং মৃত ভোটারদের নাম, মৃত ভোটারদের নাম না থাকুক। তো এই এক্সারসাইজটা কমিশন করছে। তো এই এক্সারসাইজ করতে গেলে ভুল ত্রুটি হলে রাজনৈতিক দলগুলো সেই ভুল ত্রুটি যাতে কমিশন সংশোধন করে সেই নিয়ে তাদেরকে সজাগ করে দেওয়া কর্তব্য। আচ্ছা, কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে তো কোনো গলদ নেই। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। তাতে গেল রব যারা তুলছেন তারাই বলতে পারবেন এসআইআর এ তাদের এত আতঙ্ক কেন। আচ্ছা, এসআইআর কি সুষ্ঠুভাবে কথা এই সময়ের মধ্যে করা সম্ভব? এত বড় একটা প্রক্রিয়া, বিভিন্ন মানুষজন বলছেন যে এই 2-3 মাসে সারা ভারতবর্ষে এভাবেই হয়েছে, 2002 সালে এরকম সময় ফ্রেমই হয়েছে। আচ্ছা, এখন প্রযুক্তি 3 মাসে শেষ হবে, সব হয়ে যাবে। এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হলে সমস্ত কিছু হয়ে যাবে। কাজ চলছে, যেদিন খুশি বিজ্ঞপ্তি জারি হবে, নভেম্বর থেকে শুরু হবে এসআইআর। তার 3 মাস পর নির্বাচনের, সেটা কমিশন নির্বাচনের বিষয়ে দিনক্ষণ জানাবে। আগে এসআইআর হোক, কিভাবে এসআইআর চলে সেটা দেখবে কমিশন, তারপরে তো নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। বেশ, সরকার আমরা বিরতি নেব, আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার পর আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো। পাকিস্তান আফগানিস্তানের জোর লড়াই আপনারা জানেন, এবং যখন এই লড়াই হচ্ছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী কিন্তু ভারতে ছিলেন। এর তাৎপর্য কতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেটা, এবং তার সঙ্গে বাংলাদেশের কী অবস্থান সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব বিরতি থেকে যখন ফিরে আসবো। হচ্ছে হট্টাকা ছোট ছোট বিরতির পর আরও অনেক টপিক, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক KTV বাংলায়। অর্কপ্রবল সরকার আমার বাঁদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা হট সিটে হট টকের প্রতিটি পর্বে বিভিন্ন ইস্যুজ নিয়ে আপনারা শোনেন এবং আপনারা কমেন্ট করেন আপনারা যা মনে হয়। এবার আমরা একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিকে যাব। আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে আমির খান মুত্তাকি নামটা কিন্তু ভীষণ ভীষণ চর্চিত। কেন চর্চিত? কারণ তিনি আফগানিস্তানের ফরেন মিনিস্টার, শুধু তাই নয়,
তিনি যখন ভারতের বিদেশমন্ত্রীর সাথে মিটিং করছেন এবং যখন তার ভারত সফর চলছে, ঠিক সেই সময় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কি অবস্থা, আফগানিস্তানের হামলা পাকিস্তানের ওপর কেন, এবং তারপর তার রাজনৈতিক তাৎপর্য এবং বাংলাদেশের কী রোল, আপনাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট জানার। অর্কদা, আপনার বিশ্লেষণ এবং মোদির বিদেশ নীতিতে কিন্তু পাকিস্তানের হাঁটু কাঁপছে, এটাই আমরা বলছি। অর্কদা, আপনার বিশ্লেষণ। প্রথম কথা, পাকিস্তান আফগানিস্তানের সীমানা যেটা ডুরান্ড লাইন দিয়ে চিহ্নিত, সেটা আফগানিস্তান মানে না। 2640 কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন, যেখানে ডুরান্ড লাইন শেষ হয়েছে সেখানে পাকিস্তান ইরান বর্ডার। এটা ব্রিটিশরা করেছিল এই ডুরান্ড লাইন, কারণ আফগান ব্রিটিশ লড়াই হয়, তারপর ঠিক হয় যে আফগানিস্তানের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা সেটা ব্রিটিশরা দেখবে এবং অভ্যন্তরীণ আফগানের আমির দেখবেন। তারপরে দেশ স্বাধীন হয়। ওই ডুরান্ড লাইনটা তখন থেকেই থেকে যায়, সেটা পাকিস্তান আফগানিস্তানের সীমানা হিসাবে পাকিস্তান মনে করে। কিন্তু আফগানিস্তান ডুরান্ড লাইনের অস্তিত্বকে মানে না। তাদের দাবি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে অনেক আফগান আছেন যাদের আত্মীয় স্বজনরা আফগানিস্তানের মেনল্যান্ডে আছেন। খাইবার পাখতুনখোয়াকে তারা আফগানিস্তানের অংশ বলে মনে করেন। আবার পাকিস্তান আফগানিস্তানকে নিজেদের ব্যাকইয়ার্ড বলে মনে করেন। আফগানিস্তান পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসাবে পাকিস্তান ভাবে। তাদের স্ট্র্যাটেজিক ডেপথ আছে আফগানিস্তানে, কিন্তু সেটা নেই। কারণ যেভাবে মুত্তাকির সফরের সময় আফগান পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলল, অনেকে প্রাণহানি হলো, তালিবানের একটা দাবি, পাকিস্তানের একটা দাবি। এর থেকে বোঝা যাচ্ছে যে দুটো দেশের সম্পর্ক মোটেই মসৃণ নয়, এবং আফগানিস্তানের উপর পাকিস্তান যদি প্রভুত্ব করতে চায় সেটা আফগানরা কখনোই মেনে নেবে না। অতীতে তারা সোভিয়েত আগ্রাসন রুখেছে, ন্যাটোর আগ্রাসন রুখেছে। আফগানরা মনে করছে যে তাদের দেশে কেউ আগ্রাসন করলে সেটা তাদের পক্ষে মঙ্গলজনক হবে না। এবং ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘ সম্পর্ক, সেই সম্পর্ক কোনোদিন তিক্ত হয়নি। কান্দাহারে IC-814 বিমান অপহরণ করে নিয়ে যাওয়া এবং পণবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল মাসুদ আজহারকে মুক্তি দিয়ে। এই ঘটনাটুকু ছাড়া ভারত আফগানিস্তান সম্পর্কে কোনো চির ধরেনি। আফগানিস্তান ক্রিকেট দল তো দুবাইতে থাকে, ভারতেও খেলে। তাদের হোম গ্রাউন্ড বলতে ভারতকেই বোঝায়। তালিবানের নতুন পতাকা আছে, কিন্তু আফগান ক্রিকেট দল তাদের পুরনো জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকেই ব্যবহার করে। সেটা তালিবান কখনো বাধা দেয়নি। এটা একটা ক্রিকেট কূটনীতি। এবং ভারতবর্ষের $3 বিলিয়ন আফগানিস্তানে বিনিয়োগ আছে, পরিকাঠামো ক্ষেত্রে আছে, আফগানিস্তানে খনিজ সম্পদ আছে। এই সম্পর্কের উন্নতিতে ভারতের সংস্থাগুলো আফগানিস্তানে খনিজ উত্তোলন করতে পারবে। যেটা টেকনিক্যাল মিশন আছে সেটা রাতারাতি দূতাবাসে রূপান্তরিত হবে। তো ভারত আফগান সম্পর্কের এই যে উন্নতি, সেটা পাকিস্তান ভালোভাবে দেখবে না। স্বভাবতই পাকিস্তান রিঅ্যাক্ট করছে। এবং যেহেতু আফগানিস্তান ভারতের যৌথ বিবৃতিতে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে আফগানিস্তান মেনে নিয়েছে, সেটা পাকিস্তানের পক্ষে হজম করা সহজ নয়। বেশ, এইসব কারণ চলছে। কিন্তু ওর কথা যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যখন আফগানিস্তানের ফরেন মিনিস্টার এখানে, তখনই কিন্তু এই জিনিস ঘটছে। মানে এটা পরিকল্পিত। ভারতের সঙ্গে আফগানিস্তানের ঘনিষ্ঠতা পাকিস্তান মানতে পারে না। আচ্ছা, সেই জন্যই তারা ওই সময় বিমান হানা করেছে, আফগানিস্তান রিটালিয়েট করেছে। ওকে, এই উত্তেজনা এখনই কমবে বলে আমার মনে হয় না। ওকে, বাংলাদেশের ক্ষেত্রে অর্কদা, গ্রেপ্তার কি বাংলাদেশের সেনাপ্রধান কি গ্রেপ্তারের কোনো সম্ভাবনা? বাংলাদেশে খুব জটিল পরিস্থিতি। সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান অনেক কর্মকর্তাকে বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 15 জনকে সেনানিবাসে গৃহ অন্তরীণ করা হয়েছে, তাদের জন্য বিশেষ কারাগার তৈরি হয়েছে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন এই অভিযোগে। একলপ্তে সেনার এতজন প্রাক্তন এবং বর্তমান আধিকারিককে বিরুদ্ধে চার্জশিট গঠন, গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশের সেনার অভ্যন্তরে খুব আলোড়ন তৈরি হয়েছে। সেনাপ্রধান যেহেতু শেখ হাসিনার মনোনীত ছিলেন, অনেকে বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়
ছাত্র জনতার উপর যে অত্যাচার হয়েছে তার দায় সেনাবাহিনী এড়াতে পারে না, সেনাপ্রধানও এড়াতে পারে না। তাহলে সেনাপ্রধানের বিরুদ্ধেও চার্জ গঠন করা হোক। ওকে, সেনাপ্রধানের সৌদি সফর বাতিল হয়েছে, তাই সেনাপ্রধানের ভবিষ্যৎ খুব নড়বড়ে। তবে তিনিও কি চুপ করে বসে থাকবেন? বাহিনীর মধ্যে ওয়াকারের তো একটা কন্ট্রোল আছে, তিনিও হয় সেফ এক্সিট চাইবেন, না হলে পাল্টা অভ্যুত্থানের রাস্তায় ওয়াকারপন্থীরা এগিয়ে আসতে পারে। খুব ভোলাটাইল সিচুয়েশন বাংলাদেশে। ওকে, ইউনূস বলেছিলেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, তো এখনো তো নির্বাচনের নামগন্ধ শোনা যাচ্ছে না। সেনাবাহিনীতে যদি বিদ্রোহ হয় তাহলে নির্বাচনের সম্ভাবনা বেশ পাওয়া যাবে। বেসরকার একদম শেষ প্রশ্ন করব। নরেন্দ্র মোদী এবং অজিত দোভালের বিদেশ নীতিতে হাঁটু কাঁপছে পাকিস্তান। আমি বিরতির পরেই বললাম, সেখানে পাকিস্তানকে যে যোগ্য জবাব দিচ্ছে আফগানিস্তানের, সেক্ষেত্রে এটা কি আপনি মনে করেন যে এই যে বিদেশ নীতি মোদী এবং দোভালের মাস্টার স্ট্রোক? হ্যাঁ, আফগানিস্তানের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করা, এটা অবশ্যই পাকিস্তানের রক্তচাপ বাড়াবে। বেশ, এটা নিয়ে তো কারোর অসুবিধা নেই। আফগানিস্তান দীর্ঘদিনের ভারত মিত্র, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলে সেটা পাকিস্তান ভালোভাবে। ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশনও কিন্তু খুব জরুরি এখানে। ডোনাল্ড ট্রাম্প বলবেন অনেক যুদ্ধ থামিয়েছেন উনি, ক্লেম করেন। আফগানিস্তান পাকিস্তানের কনফ্লিক্ট যদি যুদ্ধের পর্যায়ে যায়, ট্রাম্প নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন, তেমন ইঙ্গিতও তিনি দিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। তাহলে আজকে হট সিটে হট টকের যে কটা পয়েন্টস নিয়ে, প্রতিটা পর্বেই আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে, গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, তার বিশ্লেষণ করি, এবং অর্কপ্রভ সরকার আমাদের যিনি বিশ্লেষক থাকেন, অতিথি থাকেন, আপনাদের সামনে তুলে ধরেন। আজকে দুর্গাপুর কাণ্ডে কিন্তু একদম 360 ডিগ্রি কিন্তু কেসটা ঘুরে যাচ্ছে। কেন বললাম? কারণ গণধর্ষণ নাকি অন্য কিছু, যদিও এখন তদন্ত সাপেক্ষ, আবার রিপিট করলাম, আমাদের অতিথি অর্কপ্রভ সরকার যেভাবে বললেন, ওয়াসিফ আলী অর্থাৎ যে নির্যাতিতা, তার যে সহপাঠী, যার সঙ্গে সে বেরিয়েছিল, ক্যাপচার আছে সিসিটিভি ক্যামেরায়, তাকে কিন্তু পুলিশ সন্দেহর চোখে দেখেছেন, তাকে ইন্টারোগেট করেছে এবং আলটিমেটলি তাকে অ্যারেস্ট করেছে। তার রোল এখানে খুব ইম্পর্টেন্ট। ঘটনার পুরো পুনর্নির্মাণ হয়েছে গতকাল, আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, কেটিভি বাংলার পর্দাও আপনারা দেখেছেন সেই ছবি। এখন তার রোলটা কি এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। গণধর্ষণ কি আদৌ হয়েছিল নাকি অন্য কিছু হয়েছিল, এটা কিন্তু আমরা বলছি না, এটা তদন্ত চলছে, বাট এরকম কিন্তু সূত্র মারফত বিভিন্ন রকম খবর উঠে আসছে। তাহলে মুখ্যমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন মহিলাদের বাইরে যাওয়া নিয়ে, আমরা আগের পর্বেই মনে করে দেখুন ডিসকাস করেছিলাম যে শৃঙ্খলা কিন্তু আগে। তা যদি গণধর্ষণ এটা না হয়, সবটাই পুলিশ তদন্ত করে বার করবে, সেই ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিন, যেটা শৃঙ্খলা, সেই যে পয়েন্টটা নিয়ে আমরা বলেছিলাম, সেইটা কিন্তু প্রায়োরিটি পেল। আপনারা মন দিয়ে শুনবেন এবং বিশ্লেষণ করবেন, যা আমরা আগের পর্বে বলেছিলাম এবং যা আলটিমেটলি যাচ্ছে। তাহলে প্রশ্ন, যে 5 জন অ্যারেস্টেড হয়েছে, যারা অ্যারেস্টেড হয়েছে তারা কারা, তাদের কি রোল ছিল? এবং এই ওয়াসিফ আলী যে সহপাঠী নির্যাতিতা, তার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এদিকে আমাদের নজর থাকবে, আমরা আপনাদের আপডেটেড করতে থাকব। এর সঙ্গে আমরা রাজ্যপাল কখন কোথায় কি বলছেন বঙ্গবাসীর উদ্দেশ্যে, মানুষজনদের উদ্দেশ্যে, সেদিকেও কিন্তু আমরা একটু ডিসকাস করলাম। 356 ইঙ্গিত কি কোথাও দিলেন? বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসন কি পশ্চিমবঙ্গে হতে পারে, তারপর কি ভোট হতে পারে। এদিকেও কিন্তু কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড কোন দিকে, হাওয়া কোন দিকে, রাজ্যপাল কি মিন করলেন যে দ্যাট ইজ হোয়াট পিপল ডিমান্ডস, এই সেন্টেন্সের মানে কি, সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা আপনাদের আপডেট করব। তার সাথে একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমরা ডিসকাস করলাম, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অজিত ডোভাল বিদেশ নীতিতে কিন্তু পাকিস্তানের হাঁটু কাঁপছে। কেন? আমির খান মোত্তাকি আপনারা জানেন, বহু চর্চিত নাম এই মুহূর্তে আফগানিস্তানে তালিবানদের বিদেশমন্ত্রী ভারত সফরে আসার পর জয়শঙ্করজি অর্থাৎ ভারতবর্ষের বিদেশমন্ত্রীর সাথে মিটিংয়ের সময়, এই সময় কিন্তু রিটেলিয়েট করেছে আফগানিস্তান, পাকিস্তানের উপর অ্যাটাক করেছে সীমান্তে, আপনারা জানেন। তাহলে মাস্টার স্ট্রোক বলছি আমরা নরেন্দ্র মোদী এবং অজিত ডোভালের বিদেশ নীতিতে পাকিস্তানের হাঁটু কাঁপছে।
এই নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। এবং বাংলাদেশের সেনাপ্রধান তিনি কি গ্রেপ্তার হবেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ বাংলাদেশেও উত্তাল পরিস্থিতি আপনারা প্রত্যেকে জানেন, এবং সেদিকেও কিন্তু আমাদের নজর ছিল। আমরা আজকেও এটা নিয়ে ডিসকাস করলাম। আশা করি আমাদের আজকের পর্ব অনেক ইনফরমেটিভ, আপনারা অনেক কিছু জানলেন। আপনারা জানাবেন আপনারা সুচিন্তিত মতামত। মানে এসআইআর নিয়েও কিন্তু ডিসকাস করেছি। এসআইআর হলে সমস্যা কোথায়, এসআইআর হলে শাসকের সমস্যা কোথায়, বিরোধীরা এত কনফিডেন্ট কেন, আসুন কার কমবে কার বাড়বে, শেষ কথা আপনারা বলবেন। গণতন্ত্র শেষ কথা মানুষ বলে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।